আসসালামু আলাইকুম। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে আমি ইশরাত জাহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জীববিদ্যা দ্বিতীয় পত্রের আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে জীববিদ্যা দ্বিতীয় পত্রে মানব শারীরতত্ত্বের বর্জ্য ও নিষ্কাশনের তৃতীয় লেকচার। এর আগে দুটো লেকচারে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি তার একটি ব্রিফ রিভিউ দেখে আমরা তৃতীয় লেকচারে চলে যাব। তো শিক্ষার্থীরা চলো আমরা পড়ালেখা শুরু করি। আমরা প্রথম লেকচারে বৃক্কের গঠন পড়েছিলাম, যে বৃক্কটি কেমন নিরেট শিমের বিচির মতো এবং বৃক্কের ওজনটা কেমন, এটার কি কি অংশ আছে, মেডুলা, কর্টেক্স এবং হাইলাম অংশ, পেলভিস, এসব বলেছিলাম। এরপরে আমরা বৃক্কের বিভিন্ন অংশ, যেটা একটু আগেই বললাম, কর্টেক্স, মেডুলা, পেলভিস সম্পর্কে জেনেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম বৃক্কের কাজ। এরপরে আমরা আরও আলোচনা করেছিলাম বৃক্কের আল্ট্রাস্ট্রাকচার, যেখানে আমরা বৃক্কের আল্ট্রাস্ট্রাকচার বলতে আমরা জানি যে নেফ্রন বৃক্কের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। এই নেফ্রন কী কী অংশ নিয়ে গঠিত, রেনাল কর্পাসেল, রেনাল টিউবিউল, রেনাল কর্পাসেল যে বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত, এবং নালিকা, লুপ অফ হেনলি এবং ডিস্টাল প্যাচানো নালিকা নিয়ে গঠিত। সেখানে গ্লোমেরুলাস অংশটিতে কী কী রয়েছে এবং এটার বিভিন্ন ধরনের আবরণী কলা, পোটোসাইট কোষ এবং এর পরের অংশ বইতে যেভাবে দেওয়া আছে। বোম্যান্স ক্যাপসুলের বিভিন্ন অংশ আলোচনার পর, গ্লোমেরুলাসের আলোচনার পর আমরা আরও দেখেছিলাম যে রেনাল টিউবিউলস কী কী অংশ নিয়ে গঠিত। এখানে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি এবং ডিস্টাল প্যাচানো নালিকা, এরপর কালেক্টিং টিউবিউল, তারপরে পেরিটিউবুলার ক্যাপিলারিজের মাধ্যমে কিভাবে সেই টিউবিউলার ফ্লুইডগুলো আবার অ্যাবজর্বড হয়ে আমাদের দেহতে চলে আসছে এবং কিছু সিক্রেশনের মাধ্যমে ইউরিনে যে বর্জ্যগুলো ফিরিয়ে দিচ্ছে, সেগুলো আমরা পরে পড়েছিলাম। সেকেন্ড লেকচারে আমরা পড়েছিলাম ইউরিয়া সাইকেল, যে আমাদের বডিতে প্রোটিন জাতীয় পদার্থটা কিভাবে ইউরিয়াতে পরিণত হচ্ছে লিভারে এসে, এবং সেই অ্যামোনিয়াটা ইউরিয়াতে পরিণত হওয়ার পর সেটি ব্লাড স্ট্রিমের মাধ্যমে কিডনিতে যাচ্ছে এবং কিডনি সেটাকে ইউরিনে পরিণত করছে, এবং বইতে কিভাবে দেওয়া আছে সেটা আমরা খুব সহজ করে আলোচনা করেছিলাম। এরপর আমরা ইউরিন ফর্মেশন পড়েছিলাম, যে কিভাবে তিনটি প্রসেস, আলট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবসর্পশন এবং সিলেক্টিভ সিক্রেশনের মাধ্যমে ইউরিনটা ফর্মেশন হচ্ছে আমাদের কিডনিতে এবং সেটি আমাদের বডি থেকে নিষ্কাশিত হচ্ছে। এর উপর আমরা একটি ভিডিও দেখে নেব এবং তারপরে আমরা থার্ড লেকচার শুরু করব। মানুষের কিডনি 1 মিলিয়ন নেফ্রন নিয়ে গঠিত। এই নেফ্রনের দুটি অংশ, বোম্যান্স ক্যাপসুল এবং রেনাল টিউবিউলস। রেনাল টিউবিউলসের পরের অংশটি কালেক্টিং ডাক্ট, যেখানে আরও অনেকগুলি নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এসে জমা হয় এবং ফর্মড ইউরিনটাকে ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে নিয়ে যায়। ইউরিন ফর্মেশনের প্রথম প্রসেস গ্লোমেরুলার ফিল্ট্রেশন বোম্যান্স ক্যাপসুলে সম্পন্ন হয় এবং রেনাল যে টিউবিউল সেখানে টিউবুলার রিঅ্যাবসর্পশন এবং সিক্রেশন সম্পন্ন হয়। আর কালেক্টিং ডাক্টের কাজ হচ্ছে ওয়াটার কনজারভেশন। এখন আমরা দেখি গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিভাবে হয়। বোম্যান্স ক্যাপসুলে এফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে আমাদের দেহ থেকে ব্লাড গ্লোমেরুলার ক্যাপিলারিজে প্রবেশ করে এবং ইফারেন্ট আর্টেরিওল হয়ে বের হয়ে যায়। এই সময় এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওলের মধ্যে যে ডায়ামিটারের পার্থক্য থাকে, তার কারণে গ্লোমেরুলার ক্যাপিলারিসে একটি হাইড্রোস্ট্যাটিক প্রেসারের তৈরি হয় এবং স্ট্যালিন ফোর্সের মাধ্যমে ব্লাড প্লাজমাতে যে সকল সলিউডসকে গ্লোমেরুলার ফিল্ট্রেটে নিয়ে যেতে হবে, সেই উপাদানগুলো হাইড্রোস্ট্যাটিক প্রেসারের দরুন বোম্যান্স ক্যাপসুলার স্পেসে জমা হয় এবং সেটি পরবর্তীতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার ফ্লুইড হিসেবে প্রবেশ করে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, এটি প্রত্যেক দিন একটি মানুষের বডিতে দুটি কিডনিতে যে পরিমাণ নেফ্রন থাকে, সব নেফ্রন মিলিয়ে যে পরিমাণ ফিল্ট্রেশন হয়, সেই পুরোটুকুকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে এবং এটি খুবই ইম্পর্টেন্ট কিডনির ফাংশন বোঝার জন্য। আর এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে ওয়াটার, ইনঅর্গানিক আয়ন্স, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, মেটাবলিক ওয়েস্ট, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন এবং এরকম অনেক কিছু থাকে। তো প্রত্যেক দিন যে পরিমাণ ফিল্ট্রেট থাকে, সেই ফিল্ট্রেট ভলিউমটি একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে 150 লিটার পার ডে এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 180 লিটার পার ডে। তার মধ্যে মাত্র 1% ইউরিনে পরিণত হয় এবং বাকি 99%ই রিঅ্যাবজর্বড হয়ে আমাদের বডিতে ফেরত আসে। নেফ্রনের চারিদিকে যে পেরিটিউবুলার ক্যাপিলারিজ থাকে, এই পেরিটিউবুলার ক্যাপিলারিজের মাধ্যমেই আমাদের দেহের প্রয়োজনীয় সলিউডসগুলো আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে রিঅ্যাবজর্বড হয়ে মেইন ব্লাড স্ট্রিমে ফেরত যায়। এর বেশিরভাগই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হয়, যেটি প্রায় 80 থেকে 90%। এই টিউবুলার রিঅ্যাবজর্পশনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড অ্যালং উইথ সাম ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং এই ইউরিয়াগুলি আবারও দেহে রিঅ্যাবজর্বড হয়। এই সময় টিউবুলার সিক্রেশনও হয়, যেখানে বেশ কিছু ওয়েস্ট, ড্রাগ রেসিডিউ এবং হাইড্রোজেন আয়ন সিক্রেটেড হয়। এর মাধ্যমে অ্যাসিড বেসটা ব্যালেন্স হয়ে যায়।
এরপর এই টিউবুলার ফ্লুইডটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে লুপ অফ হেনলির দিকে অগ্রসর হয়। আমরা জানি লুপ অফ হেনলির দুটি লিম্ব থাকে, একটি ডিসেন্ডিং আর একটি হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্বটি কর্টেক্স থেকে মেডুলার দিকে অগ্রসর হয় এবং মেডুলা থেকে অ্যাসেন্ডিং লিম্ব আবার কর্টেক্সে ফেরত যায়। তো যখন এটি মেডুলার দিকে অগ্রসর হয় তখন ডিসেন্ডিং লিম্বে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায় এবং অ্যাসেন্ডিং লিম্বে সোডিয়াম আয়নগুলি আবারও রিঅ্যাবজর্বড হয়। এটি পুরোপুরি অসমোলারিটি মেনটেন করবার জন্য হয়ে থাকে। এরপরে এই ফ্লুইডটি টিউবুলার ফ্লুইডটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের দিকে অগ্রসর হয়। এরপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম ক্লোরাইড আয়ন বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্বড হয় এবং হাইড্রোজেন এবং পটাশিয়াম আয়ন সিক্রেটেড হয়। এখানে আরও কিছু হরমোন কাজ করে, যেমন অ্যালডোস্টেরন এবং প্যারাথাইরয়েড হরমোন। এরপর কালেক্টিং টিউবিউলে ওয়াটার কনজারভেশনের মাধ্যমে বডিতে ফ্লুইড ব্যালেন্স হয় এবং এরপর যে পরিমাণ পানি দেহে ফেরত যাওয়ার দরকার ফেরত যায় এবং বাকি পানি ইউরিন ফর্মে আমাদের দেহে ইউরিনের সাথে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। শুরু করছি আমাদের আজকের তৃতীয় লেকচার। আমরা প্রথম দিন লেকচারে শিখন ফলে বলে দিয়েছিলাম যে আমাদের 3 নম্বর শিখন ফল ছিল রেচনে এবং অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। তো আজকে আমরা প্রথমেই রেচন এবং অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করতে হবে যে এখানে বলা হচ্ছে রেচন এবং অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা, the role of kidney in excretion and osmoregulation। তো প্রথম লেকচারে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে রেচন বলতে আসলে কি বোঝে। নাইট্রোজেন জাতীয় যৌগগুলোকে আমাদের দেহ থেকে নিষ্কাশিত করে দেওয়ার যে পদ্ধতি সেটাকে রেচন বলে এবং এর সাথে সংশ্লিষ্ট যে তন্ত্র বা অর্গান সিস্টেম থাকে সেটাকে রেচন তন্ত্র বা ইউরিনারি সিস্টেম বলে। তো আমাদের খেয়াল করতে হবে যে আমরা প্রথমে করব রেচনের ভূমিকা, অর্থাৎ অসমোরেগুলেশন বা ব্লাড প্রেশার কন্ট্রোল বা কোনো হরমোনাল কন্ট্রোল বা কোনো অ্যাসিড বেস ব্যালেন্স, এসব কিছু না, জাস্ট রেচন। তো আমরা প্রথমে জানতে হবে যে কোন কোন জিনিসগুলি রেচনের মাধ্যমে আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। সেখানে প্রথমেই রয়েছে হচ্ছে ইউরিয়া ওয়েস্ট এবং সেকেন্ডে আছে ইউরিক অ্যাসিড এবং এরপরে আমরা ক্রিয়েটিনিন পড়ব। তোমাদের বইতে ঠিক যেভাবে ধাপে ধাপে ইউরিয়া বর্জ্য, ইউরিক অ্যাসিড বর্জ্য এবং ক্রিয়েটিনিন বর্জ্য নিষ্কাশনের পদ্ধতিটি রেচনে বৃক্কের ভূমিকা হিসেবে আলোচিত হয়েছে, সেভাবেই আমরা আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখব যে ইউরিয়া ওয়েস্টটি কিভাবে আমাদের বডি থেকে নিষ্কাশিত হচ্ছে। তো এখানে বইতে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই দেখিয়ে দিয়েছি যে রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকাটা কিরকম। এখানে দেখো বলছে যে কোষ থেকে নাইট্রোজেন ঘটিত বিপাকীয় বর্জ্যের অপসারণের আরেক নাম রেচন, যেটা আমি একটু আগেই বললাম। এই বিপাকীয় বর্জ্য দেহের জন্য অপ্রয়োজনীয় দেহকোষ, টিস্যু এবং অঙ্গে যে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে দেহের জন্য ক্ষতিকর যেসব বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় তা রেচন এবং দেহ অসমোরেগুলেশনে, সেটা হোক পানি বা আয়নসমূহ রক্ষা, বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রথমে রেচনে যে বৃক্কের ভূমিকা, সেক্ষেত্রে ইউরিয়া বর্জ্যটা কিভাবে নিষ্কাশন করছে সেটা আলোচিত হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আগেই পড়েছি যে ইউরিন ফর্মেশন প্রসেসে ইউরিয়া সাইকেল সম্পন্ন হয় আগে এবং ইউরিয়া সাইকেলের পরে যে ইউরিয়াটা উৎপন্ন হয় সেই ইউরিয়াটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে কিডনিতে চলে যায় এবং কিডনি সেটাকে ইউরিনে পরিণত করে। তো প্রথম থেকে যদি আমরা ফিজিওলজিক্যাল প্রসেসটা খেয়াল করি তাহলে এখানে দেখবো যে আগে প্রোটিন আমরা খাচ্ছি, সেই প্রোটিনটা প্রোটিওলাইসিসের মাধ্যমে ভেঙে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা বায়োসিনথেসিসের মাধ্যমে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে, সেই অ্যামোনিয়াটাকে নিউট্রালাইজ করছে এবং ইউরিয়াতে পরিণত করছে লিভার, সেটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে। ইউরিয়া সাইকেলের মাধ্যমে সেটি একটু কম টক্সিক ইউরিয়াতে পরিণত হয়ে চলে যাচ্ছে ব্লাড স্ট্রিমের কিডনিতে এবং কিডনি সেটা ইউরিনে ট্রান্সফর্ম করে আমাদের দেহ থেকে নিষ্কাশিত করে দিচ্ছে। তো বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা তোমরা একটু দেখে নিতে পারো। যে বইয়ে লেখা আছে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিড প্রধানত দেহ গঠন ও বৃদ্ধির কাজ করে থাকে, আমরা জানি সেটা। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য হলো যতটুকু অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন আমাদের দেহে, আমরা জানি যে সাইটোপ্লাজমে একটা অ্যামাইনো অ্যাসিড পুল থাকে এবং আমাদের বডিতে যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড দরকার হয় সেই পরিমাণ অ্যামাইনো অ্যাসিডও অ্যামাইনো অ্যাসিড পুলে সংগৃহীত থাকে এবং বাকি অ্যামাইনো অ্যাসিডটা আমাদের বডি থেকে নিষ্কাশিত করে দিতে হয়, কারণ সেই অ্যামাইনো অ্যাসিডটা যে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল প্রসেস এবং বায়োসিনথেসিস হয় তার মাধ্যমে বাই প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়া উৎপন্ন করে, যেটা হাইলি টক্সিক টু আওয়ার ব্লাড। এইটাকে আমাদের ইউরিয়া সাইকেলের মাধ্যমে নিউট্রালাইজ করছে লিভার এবং সেটা ইউরিয়াটাকে ব্লাড স্ট্রিমের মাধ্যমে কিডনিতে পৌঁছে দিচ্ছে। সেই কথাটা এখানে বলা আছে যে আমরা পড়েছিলাম ইউরিয়া সাইকেলের আগে যে ডিঅ্যামিনেশনের মাধ্যমে এই অ্যামিনোমূলকটাকে কিটো অ্যাসিড শক্তি উৎপন্নতে ব্যবহৃত হয় এবং অ্যামিনোমূলক হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করে, সেটা আবার ইউরিয়া সাইকেলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে শেষ পর্যন্ত ইউরিয়া
তৈরি করে, সেটা বৃক্কে চলে যায় এবং সেখান থেকেই ইউরিনে পরিণত হয়। সেটা বইতে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা সুন্দর করে পড়ে নেবে। এরপরে চলে আসছি ইউরিক অ্যাসিড অপসারণে। ইউরিক অ্যাসিড অপসারণের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা জানি যে আরও অন্যান্য বিভিন্ন প্রাণী থাকে যারা সরাসরি ইউরিক অ্যাসিডটাকেই দেহ থেকে নিষ্কাশিত করে দেয়। তো সে তাদের ফিজিওলজিক্যাল সিস্টেমটা সেভাবে তৈরি করা, কিন্তু আমাদের দেহতে সেরকম কোনো সিস্টেম নেই, তাই ইউরিক অ্যাসিডটা আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায়। তো ইউরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি এমন একটা বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ এবং আরএনএ, যার মধ্যে দুটি ক্ষারক বেস থাকে বা যেগুলোকে নাইট্রোজেনাস বেস বলে, সেটা হচ্ছে পিউরিন এবং পাইরিমিডিন। তার মধ্যে পিউরিনটা যখন ডিগ্রেডেড হয়, পিউরিন ডিগ্রেডেড হয়ে নর্মালি ইউরিক অ্যাসিড উৎপন্ন করে। এই ইউরিক অ্যাসিডটা আমাদের ব্লাডের জন্য টক্সিক, যদিও ইউরিয়া থেকে কম টক্সিক, কিন্তু এটা কারণে অনেকের দেখবে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, গিটে গিটে ব্যথা করে, যেটা গাউটের প্রবলেম বলে। ইউরিক অ্যাসিড যদি ব্লাডে বেড়ে যায় তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তাই ইউরিক অ্যাসিডটাকে আমাদের দেহ থেকে বের করে দিতে হবে। সেই প্রসেসটা আমাদের এই রেজন করে থাকে, বৃক্ক করে থাকে। তো আমরা দেখি এখানে কি হচ্ছে। এই যে পিউরিনটা ডিগ্রেডেড হবে ক্যাটাবলিজমের মাধ্যমে, এটা ইউরিক অ্যাসিডে পরিণত হবে এবং ইউরিক অ্যাসিডটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে বৃক্কে চলে আসবে এবং বৃক্ক সেটাকে ইউরিনের সাথে আমাদের দেহ থেকে নিষ্কাশিত করে দেবে। আমাদের বইতে এভাবে দেওয়া আছে, যকৃতের কোষে নিউক্লিক অ্যাসিডের পিউরিন ক্ষারক বিপাকের ফলে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয় এবং এটি ইউরিয়া অপেক্ষা কম বিষাক্ত। এই ইউরিক অ্যাসিড রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছে এবং দেহ থেকে। এরপর চলে যাচ্ছি ক্রিয়েটিনের অপসারণে। আমরা জানি ক্রিয়েটিনিন আসলে আমাদের বডির মাসেল অ্যামাইনো অ্যাসিড, ক্রিয়েটিনিন না, সেটা ক্রিয়েটিন। ক্রিয়েটিন হচ্ছে মাসেল অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের বডিতে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট হারে মাসেলে এনার্জি এবং স্ট্রেংথ প্রডিউস করবার জন্য মাসেলে এটা প্রডিউস হয় ফ্রম আদার কাইন্ডস অফ অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন এবং আর্জিনিন খুব সম্ভবত। তো এই গ্লাইসিন এবং আর্জিনিন ক্রিয়েটিন সিনথেসাইজ করে এবং এর মধ্যে 2% শুধু আমাদের বডি ম্যাসের যে মাসেল থাকে সেখানে সংগৃহীত থাকে, আর বাকিটা এবং যে পরিমাণ প্রত্যেক দিন সিনথেসাইজ হয় সেই পরিমাণই আবার ভেঙে যায়। তো এই ক্রিয়েটিনটা ভেঙে ক্রিয়েটিনিন উৎপন্ন করে বাই প্রোডাক্ট। এই ক্রিয়েটিনিনটা একটি বর্জ্য পদার্থ যেটা আমরা আমাদের বডিতে রাখতে পারবো না। তো এই ক্রিয়েটিনিনটা ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয় এবং বডি ফ্লুইডে প্রেজেন্ট থাকে, সেটাই আবার গ্লোমেরুলাসের মাধ্যমে ফিল্টার্ড হয়ে এক্সক্রিয়েশন হয় ইউরিনের মাধ্যমে। এই ক্রিয়েটিনের একটা ক্লিয়ারেন্স রেট থাকে, সেটা হচ্ছে পুরুষ এবং নারী দুটি মিলে এভারেজ 0.8 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স আমাদের রেনাল ফাংশন বোঝার জন্য। যা দেখবে তোমরা যখন ডাক্তারের কাছে যাবে, যদি তোমাদের প্যারেন্টসদের কারো কোনো কিডনির সমস্যা হয়, তো দেখা যায় যে একটা ইউরিনারি টেস্টে সেখানে যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা যদি এই যে একটা রেফারেন্স দেওয়া আছে মেল এবং ফিমেলের ক্ষেত্রে, এই রেফারেন্স রেটটা যদি ঠিক না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে কিডনির ফাংশনে কোনো একটা প্রবলেম আছে। এছাড়া গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটও দেখা হয়, সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি ক্রিয়েটিন বর্জ্যটা তোমাদের বইতে কিভাবে দেওয়া আছে। বইতে ক্রিয়েটিনের বর্জ্য দেহের পেশিতে অবস্থিত ক্রিয়েটিন বায়োমাইন অ্যাসিড, আমি যা বললাম তাই লেখা আছে, তোমরা বই থেকে পড়ে নিবে। এবং যে বৃক্কের রোগ নির্দেশক হিসেবে, যে ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি হিসেবে ক্লিয়ারেন্সের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো বলেই দিলাম, তোমরা সেভাবে সেটা পড়ে নেবে। আচ্ছা, এখন আমরা পড়বো অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে অসমোসিস জিনিসটা কি, অসমোসিস কাকে বলে, অসমোটিক প্রেশার কি, হোমিওস্ট্যাসিস কন্ডিশনটা কি, এবং এই অসমোটিক প্রেশার, অসমোসিস, হোমিওস্ট্যাসিস কন্ডিশন এগুলো কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড। তো আমরা তো জানি যে আমাদের বডিতে অনেক সেল এবং বিভিন্ন ধরনের ফ্লুইড, টিস্যু ফ্লুইড নিয়ে গঠিত। এখন সেলের চারিদিকে যে ক্যাপিলারিজ থাকে এবং এই ক্যাপিলারিজ এবং সেলের মাঝামাঝি জায়গায় যে একটা খালি জায়গা থাকে, সেখানে আবার কিছু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, এটাকে আমাদের বডি ফ্লুইড বলে। তো এই যে বিভিন্ন ধরনের ফ্লুইড, সেলের ভিতরে ফ্লুইড আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, যে বডি ফ্লুইড এবং যে ক্যাপিলারি ফ্লুইড, এই তিনটার মধ্যে অবশ্যই একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। এবং এই যে একটা স্টেবল একটা ব্যালেন্স সবসময় আমাদের বডিতে থাকে, সেটাই আসলে হোমিওস্ট্যাসিস কন্ডিশন। আমাদের বডির হোমিওস্ট্যাটিক কন্ডিশনটা ঠিক না থাকলে অসমোসিস বা অসমোটিক প্রেশারটা ঠিক থাকে না এবং
এমনও হতে পারে যদি এগুলো ঠিক না থাকে তাহলে কোষগুলি ফেটে যেতে পারে। এখন এই জন্যই অসমোসিসটা ইম্পর্টেন্ট। তো আমরা একটু বুঝে নিই যে অসমোসিসটা কি। অসমোসিস বলতে আমরা বুঝি যে আমরা এখানে একটা ছবি দেখি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিকার, এই বিকারের দুই পাশে দুই ধরনের কনসেন্ট্রেশনের ফ্লুইড রাখা আছে, আর মাঝখানে যে একটা ওয়াল, এটাকে আমরা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে ধরে নিতে পারি। তো সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে সবসময় সব রকম সলিউড পাস করতে পারে না এটার মধ্য দিয়ে, তবে মনে করা হয় যে কিছু সিলেক্টিভ পারমিয়েবল হয়ে থাকে, কিছু জিনিস এর মধ্য দিয়ে অ্যাক্রস করতে পারে। আমরা যদি মনে করি যে এই পাশে, এই বাম পাশে রয়েছে হচ্ছে ডাইলিউট কনসেন্ট্রেশন, এই পাশে ডাইলিউট সুগার সলিউশন মানে হচ্ছে সুগারের ভলিউম কম, সুগার মলিকিউল কম এবং পানি এবং সুগার মলিকিউলের ঘনত্বটা প্রায় কাছাকাছি। আর বা ডান পাশে দেখতে পাচ্ছি কনসেন্ট্রেটেড সুগার সলিউশন, এর অর্থ হচ্ছে যে এই পাশে সুগারের কনসেন্ট্রেশনটা বেশি, তার মানে এই পাশে কনসেন্ট্রেটেড আর এই পাশে ডাইলিউটেড। তো এখন যেহেতু দুই পাশে যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে আসতে চাই, তাহলে আমাদের এই পাশ থেকে বাম দিক থেকে ডান দিকে একটা ওয়াটার মুভমেন্ট, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে একটা ওয়াটার মুভমেন্ট হতে হবে। তো কেন হবে সেটা, যাতে এই পাশে যেহেতু এ পাশ থেকে সুগার মলিকিউল আসতে পারছে না, সুতরাং এ পাশ থেকে যদি ওয়াটার চলে যায় তাহলে ওয়াটার আর সুগার মলিকিউল মিলে কনসেন্ট্রেশন লেভেলটা কিছুটা ডাইলুটেড করা সম্ভব। এই জন্য এই যে ওয়াটার মুভমেন্টটা হচ্ছে এই ডাইলুট একটা কনসেন্ট্রেশন থেকে একটা কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে, সেই বলছি। এটা আমরা আরো ভালো করে বুঝতে পারি যদি একটা বাটির মধ্যে একটা কিশমিশ রেখে দেওয়া হয় এবং কিশমিশের চারিদিকে পানি ঢেলে দেওয়া হয়, আমরা কতক্ষণ পরে সে দেখবো যে কিশমিশটা পানিগুলি শোষণ করে ফুলে উঠেছে। এর কারণ হচ্ছে বাইরে যে পানির পরিবেশ, সেখানে এটা একটা ডাইলুট, এখানে কোনো মলিকিউল বা কনসেন্ট্রেটেড কোনো পরিবেশ নাই। তো ভিতরে কিশমিশের ভিতরে কিন্তু একটা সলিড এবং সলিড কনসেন্ট্রেশনটা বেশি। তো এই ভেতরে এবং বাইরে একটা ইকুইলিব্রিয়াম স্টেট জন্য ডাইলুট এনভায়রনমেন্ট থেকে একটু কনসেন্ট্রেটেড এনভায়রনমেন্টের দিকে সলভেন্ট বা ওয়াটারের যে মুভমেন্ট, সেটাকে আমরা অসমোসিস বলি। তো এই অসমোসিসটা আরো ভালো করে বোঝার জন্য, আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে বোঝার জন্য আমরা এখানে তিনটা ছবি দিয়েছি। এখানে দেখা যাচ্ছে হাইপারটনিক। হাইপারটনিক বলতে বোঝানো হচ্ছে যে আমরা যদি এটাকে একটা কোষ মনে করি এবং কোষ থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে দেখা যাবে যে ভিতরের সলিউডগুলো অনেক কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং কোষে আমরা জানি যে কোষের একটা কম্পোজিশন আছে, একটা কনফিগারেশন আছে যে কি পরিমাণ পানি থাকে। কোষ থেকে যদি পানিটা বের হয়ে যায় তাহলে ভিতরটা শুকিয়ে যাবে এবং কোষটা শ্রিঙ্ক করবে। তো এই অবস্থাটাকে হাইপারটনিক কন্ডিশন বলছে। আইসোটনিক কন্ডিশন বলতে বোঝানো হচ্ছে যে পানি ঢুকছে এবং বের হয়ে যাচ্ছে, মানে একটা ব্যালেন্স কন্ডিশন। হাইপোটনিক কন্ডিশন বলতে বোঝাচ্ছে শুধু পানি ঢুকেই যাচ্ছে, এর ফলে কোষে পানির পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে, অতিরিক্ত ডাইলুটেড হয়ে যাওয়ার কারণে এই ভেতরের কোষগুলিতে পানি জমে কোষ ফেটেও যেতে পারে। সুতরাং খুব কমও ভালো না, বেশিও ভালো না। তাই যে একটা কনফিগারেশন বা একটা কম্পোজিশন লেভেল আছে, যেটা একটা স্ট্যান্ডার্ড লেভেল, সেই লেভেলে রাখার জন্যই অসমোটিক প্রেশারটা বা অসমোসিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা দেখব যে কিভাবে এই আমাদের বডির যে হিমোস্ট্যাটিক কন্ডিশনটা এবং ওয়াটারের যে ব্যালেন্সটা, ওয়াটার কন্টেন্ট কমে গেলে কি হয়, ওয়াটার কন্টেন্ট বেড়ে গেলে কি হয়, এটাকে কিভাবে কন্ট্রোল করছি, সেখানে আমাদের বৃক্কের ভূমিকাটা কি। আমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে কিভাবে আমাদের বডিতে এই হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করবার জন্য ওয়াটার কন্টেন্টটাকে কিভাবে কন্ট্রোল করতে আমাদের বৃক্ক ভূমিকা রাখছে। তো দেখে নিই, এখানে ওয়াটার কন্টেন্ট অফ দ্য ব্লাড নর্মাল, অর্থাৎ ব্লাডটাকে নর্মাল, ওয়াটার কন্টেন্টটা ব্লাডে নর্মাল রাখতে হবে। তো মনে করি যে আমরা সোয়েটিং হলো, অনেক বেশি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করলাম, যে কারণে বডিতে সোয়েটিংয়ের কারণে সল্ট রিডিউস হয়ে গেল এবং ওয়াটার লেভেলটা রিডিউস হয়ে গেল, তখন আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাসে এক অসমো রিসেপ্টর থাকে। অসমো রিসেপ্টরের কাজ হচ্ছে বডি ফ্লুইডে ওয়াটার কন্টেন্টটা কীরকম সেটা পরিমাপ করা। তো এই অসমো রিসেপ্টর যখন বুঝতে পারে যে বডিতে ওয়াটার লেভেলটা লো হয়ে গেছে, তখন হরমোন বা অ্যান্টিডায়াবেটিক হরমোনটাকে সিক্রেট করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হয়ে এই অ্যান্টিডায়াবেটিক হরমোন অথবা ভেসোপ্রেসিনও বলা হয় এটাকে, হরমোনটা ব্লাডে চলে আসে। এই হরমোনের কাজ হচ্ছে আমাদের যে কালেক্টিং টিউবিউল এবং ডিস্টাল টিউবিউল নেফ্রনের, সেখানে ওয়াটার পারমিয়াবিলিটিটা বাড়িয়ে দেওয়া, ওয়াটার পারমিয়াবিলিটি বাড়িয়ে দেওয়া। তাহলে যে ইউরিনে যে ওয়াটারটা থাকে সেটা আমাদের বডিতে আবার রিঅ্যাবজর্বড হয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিজ হয়ে মেইন ব্লাড স্ট্রিমে ওয়াটারটা চলে আসে। এর ফলে ইউরিনটা একটু কনসেন্ট্রেটেড হয়ে যায় এবং আমাদের বডিতে
ফ্লুইডটা একটা ব্যালেন্স লেভেলে থাকে। আবার দেখা যাচ্ছে যখন আমরা বেশি পানি খেয়ে ফেলছি তখন অসমোরিসেপ্টর খেয়াল করে যে আরে দেহে তো অনেক পানি আছে, তো সেক্ষেত্রে সে অ্যান্টিডাইরেটিক হরমোনটা বা ভ্যাসোপ্রেসিনটা একটু কম সিক্রেট করে। সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাড লেভেলে অ্যান্টিডাইরেটিক হরমোনের লেভেলটা কম থাকলে কিডনির পারমেবিলিটিটাও কমে যায়, সুতরাং তখন খুব বেশি পানি বেশি পরিমাণে ইউরিনটা ডাইলিউট ফর্মে ইউরিনটা তখন নিষ্কাশিত হয় এবং তার সাথে প্রচুর পানিও বের হয়ে যায়। জাস্ট আমাদের বডিতে যে পরিমাণ পানি থাকা দরকার বডি সেই ততটুকু পানির লেভেল বা ততটুকু ওয়াটার কন্টেন্ট লেভেলটা ঠিক রাখার জন্য এইভাবে জিনিসটাকে মেনটেন করে, আর এটাকে অসমোরেগুলেশন বলছে। আর এভাবে অসমোরেগুলেশনে বৃক্ক সবসময় ভূমিকা রেখে আসছে। এখন আমরা বৃক্কের কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। আমরা প্রথম লেকচারের দিনে কিন্তু শিখানো ছিল যে বৃক্কের তাৎক্ষণিক বিকল এবং দীর্ঘক্ষণিক বিকল এবং তার জন্য কী কী লক্ষণ এবং সেই করণীয় সম্পর্কে একটা পয়েন্ট ছিল, তো আমরা সেখানে চলে যাচ্ছি। বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ এবং করণীয়। তো তাৎক্ষণিক বিকল বলতে আসলে অ্যাকিউট কিডনি ডিজিজ বোঝায়। সেটা হচ্ছে হঠাৎ করে যদি কিডনির ফাংশনটা ঠিকমতো না হয় সেটাকে তাৎক্ষণিক বিকল বলে। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাক্সিডেন্ট করার কারণে প্রচুর ব্লিডিং হয়, ব্লিডিংয়ের কারণে যদি রিনাল ফাংশনটা কিছুটা রিটার্ড হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলোকেই তাৎক্ষণিক বিকল বলে। তো রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বৃক্ক বিকল বা কিডনি ফেলিওর বলছি। তো এই কিডনি ফেলিওরটা দুই ধরনের, একটা হচ্ছে তাৎক্ষণিক বিকল অ্যাকিউট ফেলিওর এবং আরেকটা হচ্ছে দীর্ঘক্ষণিক বিকল যেটা হচ্ছে ক্রনিক ফেলিওর। এই যে অ্যাকিউট ফেলিওর অফ কিডনি এবং যে ক্রনিক ফেলিওর, এইটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে যখন রেনাল বা কিডনির কোনো কিছু ঠিকভাবে ফাংশন করে না, বৃক্ক যদি ঠিকভাবে কাজ না করে, তখন ফিল্ট্রেশনে যে আমরা বিভিন্ন ধরনের আয়ন ফিল্টার্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে পটাশিয়ামটা যদি ব্লাডে খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্ট ফেলিওর হতে পারে, কারণ পটাশিয়াম বেশি বেড়ে গেলে হার্টের মাসেল কাজ করতে পারে না, সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে। তো এটা খুব একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এই জন্য যদি কারো কোনো কারণে কিডনি ঠিকভাবে কাজ না করে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই জিনিসগুলোই ডাক্তাররা বেশি ভালো বলতে পারে, কারণ নেফ্রোলজিস্টদের কাজই হচ্ছে নেফ্রন, বৃক্ক এবং এগুলো নিয়ে কাজ করা। তো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যতটুকু জানলে প্রয়োজন ততটুকুই আমরা আলোচনা করব। তো আমরা দেখে নেই যে বইতে কিভাবে দেওয়া আছে যে বৃক্কের তাৎক্ষণিক বিকলের কী কী কারণ দেওয়া আছে। তার আগে একটু বলে নেই যে তাৎক্ষণিক বিকলটা কিন্তু দীর্ঘক্ষণিক বিকলের থেকে কিছুটা কম ডেঞ্জারাস, কারণ অ্যাকিউট কিডনি ডিজিজ সেগুলো দেখা যায় যে অনেক দিন ধরে কারো হঠাৎ করে কোনো একটা সমস্যার কারণে বা কোনো একটা ওষুধ বা অ্যান্টিবায়োটিক হোক বা অন্য কোনো ওষুধ, টেট্রাসাইক্লিন বা কিছু ওষুধ আছে যেগুলো অ্যামোক্সিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, এগুলো খেলে দেখা যায় যে অনেক সময় একটা সাইড ইফেক্ট হিসেবে কিছুদিন একটু রেনাল ফাংশনটা খারাপ হচ্ছে। তো এই ধরনের কন্ডিশনগুলো যদি দেখা যায় যে ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করা হয়, ডাক্তার যেভাবে ফলো আপে রাখে অথবা কোনো ধরনের যদি ডায়ালাইসিসের প্রেসক্রাইব করে সেটা রেগুলার যদি ফলো করে তাহলে আস্তে আস্তে আবার রেনাল ফাংশনটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এই জন্য এটার একটা স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম স্টেজ আছে যে কোন স্টেজে থাকলে সেটা আবার রিকভারেবল। তো অ্যাকিউট যে কিডনি ফেলিওর সেটা অ্যাকচুয়ালি রিকভারেবল। আর এটার কারণগুলি বইতে যেভাবে দেওয়া আছে একটু আমরা দেখি। বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণ যেমন ডিহাইড্রেশন বলা হয়েছে, যে অনেকে আছে যে একদম ঠিকমতো পানি খায় না, অনেক কম পানি খাওয়ার কারণে যদি অনেক ফিল্ট্রেশনটা যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে একটা অ্যাকিউট ফেলিওর হতে পারে। বড় কোনো ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা একটু আগে বলেছি, যদি কেউ অ্যাক্সিডেন্ট করলে প্রচুর ব্লিডিং হওয়াতে যদি তার ব্লাড ফ্লো কমে যায় কিডনিতে, সেই কারণে রেনাল ফাংশনটা ঠিকমতো হবে না। অতিমাত্রায় ডায়রিয়া, বমির কারণ, সেটাও যে ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং ঠিকভাবে আল্ট্রাফিল্ট্রেশন হবে না। বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ভুল রক্ত দেওয়ার কারণ, বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের কারণে যদি রেনাল ফাংশনটা ঠিকমতো না হয় সেই জিনিসগুলো। আর এটা কিভাবে বোঝা যাবে, এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তারি টেস্ট দিয়ে দিবে, সেখানে ডাক্তার ক্লিয়ারেন্স রেট দেখবে, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেটটা দেখবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা দেখবে। মেনলি যদি দেখে যে রেগুলার আমরা যে দেখেছিলাম যে একটা স্ট্যান্ডার্ড মাত্রা থাকে যে প্রত্যেকদিন একজন পুরুষ এবং নারীর দেহে কী পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট থাকে, এটা যদি স্বাভাবিকের তুলনায় কম হয় তখনও ডাক্তাররা ধরে নেয় যে এখানে রেনাল ফাংশনটা ঠিক মতো হচ্ছে না। তারপর বৃক্কের টিস্যুর পরিস্রাবক এককগুলো ক্ষতিগ্রস্ত হলে, অ্যাক্সিডেন্টের কারণে যদি ব্যথা পায়, কিডনি ইনজুরি হয়, সেক্ষেত্রেও রেনাল ফাংশনটা
ঠিকভাবে হবে না। এই জিনিসগুলোর কারণে হঠাৎ করে কিডনিটা ঠিকভাবে কাজ না করতে পারে এবং সেটাকেই আমাদের এবং এটার লক্ষণগুলো হচ্ছে অতি অল্প ঘন গাঢ় মানে একদম কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম হবে। আবার যদি দেখা যায় ব্লাড টেস্ট করে যে সেখানে নাইট্রোজেনাস যৌগগুলোর পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আবার অনেকের দেখা যায় যে দীর্ঘদিন ধরে হাতে পায়ে পানি চলে আসে, চেহারা পাফি হয়ে যায়, তখন বোঝা যায় যে ঠিক মতো তার মানে কি, তার মানে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে না। অসমোরেগুলেশন ঠিক মতো না হওয়া মানে তো ফ্লুইড ব্যালেন্স ঠিক হচ্ছে না, তার মানে কিডনি ঠিকভাবে কাজ করছে না। পা জোড়ো কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা, যেটা হচ্ছে আমরা জানি কিডনির পজিশনটা কোথায়, যে লাম্বার, থোরাসিক এবং লাম্বারের মাঝামাঝি একটা জায়গা, তো ওখানে একটু ব্যথা হবে। ব্যথা হতে পারে, এটা মাসেল পেইনও না, মাসেল পেইনের মতনও না, আবার হাড়ের ব্যথাও না, এটা একটা অন্যরকম একটা কনস্ট্যান্ট ডাল পেইন। ডাক্তার এটা ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝবে যে ঠিক কিডনিতেই ব্যথা করছে কিনা, এগুলো ডাক্তারি ব্যাপার স্যাপার। যাই হোক, এভাবেই আমরা বিভিন্ন লক্ষণের মাধ্যমে বুঝবো যে একটা তাৎক্ষণিক বিকল হয়েছে। আর তাৎক্ষণিক বিকলের ব্যাপারে করণীয় যেটা, সেটা হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার পরামর্শ করলে, আমি তো বলেছি যে কি কি টেস্ট দিতে পারে, টেস্ট করে ডাক্তারদের ব্যাপার, ওনারাই বুঝবে যে কি এটা কোন স্টেজে আছে। যদি অ্যাকিউট কিডনি ডিজিজের স্টেজে থাকে তাহলে হয়তো একটা রুটিন ডায়ালাইসিস দিবে। আর যদি দেখে যে ক্রনিক স্টেজে চলে গেছে, কারণ ক্রনিকটা অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাকিউটটা রিকভারেবল, কিন্তু ক্রনিকটা যেটা দীর্ঘদিন অনেকের থাকে যে হাইপার টেনশনের প্রবলেম থাকে। এই হাইপার টেনশনের প্রবলেম থাকার অনেক রোগী আছে যে বোঝেই না যে তাদের হাইপার টেনশন আছে। তো দীর্ঘদিনে ব্লাড প্রেশার থাকার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা আর্টারি ফিল্ট্রেশনটার মধ্যে অনেক ধরনের ডিস্টারবেন্স আস্তে আস্তে হতে একসময়টা এমন লেভেলে চলে যায় যে সেটা রিকভারেবল না। তো সেটাই ক্রনিক কিডনি ডিজিজ, এবং সেটার ক্ষেত্রে ডাক্তাররা আরও অন্য ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে। ডায়ালাইসিস, কয়েক ধরনের ডায়ালাইসিস আছে, তো তারা ডায়ালাইসিস, এটা ডাক্তারাই বুঝে ধরনের ট্রিটমেন্ট কাজ করে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস দিতে পারে, অথবা যদি খুব বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলতে পারে। তো এইসবই তাৎক্ষণিক বিকল এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এগুলো আমাদের করণীয় হতে হবে। আজ তাহলে এ পর্যন্তই থাকুক। আশা করি তোমরা রেজনে এবং অসমোরেগুলেশনে বুঝতে পেরেছো। আর কিডনির যে বিকল সম্পর্কে আলোচনা করলাম, অ্যাকিউট এবং ক্রনিক, এইগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো লক্ষণ সম্পর্কেও তোমরা পরিষ্কার হয়েছো। তোমাদের পরিবারের কারো যদি ধরনের সমস্যা হয়, প্রাথমিক কিছু যেহেতু তোমরা জানতে পেরেছো, তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা তাদের যত্নবান হবে। আর আজ এই পর্যন্তই থাকুক। এর পরের ক্লাসে আমরা ডায়ালাইসিস এবং হরমোনাল আরও কিছু ক্রিয়া নিয়ে কথা বলবো, এবং পুরো চ্যাপ্টারটা আবারও একটু রিভিশন দিয়ে আমাদের বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা শেষ করব। আজকে এই পর্যন্তই তাহলে, ধন্যবাদ।